গুড আফটারনুন সবাইকে। আজকে আমাদের টেক্সটাইল ফিজিক্স 2 এর লাস্ট ক্লাস আমরা দেখব। আজকের ক্লাসটি হচ্ছে অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং ডিজাইন অফ ফ্যাব্রিক টু মিট স্পেসিফিক মেকানিক্যাল প্রপার্টিস। তো টপিকসটা দেখে বুঝতে পারছি যে স্যার আমাদের সাজেশন দিলে ভালো হতো। জি সাজেশন দিয়ে দিব ভাই। আজকে লেকচারটা শেষ করি একটু প্লিজ। ওকে, আমরা শুরু করি। তাহলে মেকানিক্যাল প্রপার্টিস সম্পর্কে আমাদের একটু জানতে হবে এবং সেই সাথে ইঞ্জিনিয়ারিং ডিজাইন কি বলতে কি বোঝাচ্ছি আমরা এবং সেই অ্যাসপেক্টে কথা বলতে হবে। তো চলো শুরু করি। তো প্রথমেই যদি আমরা বলি সেটা হচ্ছে যে মেকানিক্যাল প্রপার্টিস অফ ফেব্রিক বলতে আমরা কি বোঝাচ্ছি মূলত। তো মেকানিক্যাল প্রপার্টিস বলতে যেটা বোঝায় যে এক্সিবিট আপন অ্যান অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস, যখন ফেব্রিকের উপর আমরা কি ফোর্স অ্যাপ্লাই করছি এট দ্যাট টাইম সেই ফেব্রিকটা কি ধরনের ফিনোমিনা শো করছে সেটাকে আমরা মেকানিক্যাল প্রপার্টিস বলছি অফ দা টেক্সটাইল ম্যাটেরিয়াল। সেটা হতে পারে ফেব্রিক, সেটা হতে পারে ফাইবার, সেটা হতে পারে ইয়ান এক্সেট্রা। সো এখানে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি। প্রথমত টেনজাইল প্রপার্টিস, সেকেন্ডলি ফ্লেক্সুরাল প্রপার্টিস, থার্ডলি টরশনাল প্রপার্টিস এন্ড ফ্রিকশনাল প্রপার্টিস। ফার্স্ট অফ অল টেনজাইল প্রপার্টিস এর কথা যদি বলি আমরা, যে যখন আমরা লোড ও টেনশন অ্যাপ্লাই লোড দিব তখন আসলে টেনশনের যে অবস্থাটা হবে সেটাকে আমরা টেনজাইল প্রপার্টিস বলছি। অর্থাৎ একটা বস্তু দুটো দড়ির দুই প্রান্তে দুইজন ধরে টানলে সেটা সহজে ছিঁড়বে কি ছিঁড়বে না, এই যে প্রপার্টিসটা কতখানি শক্ত বলে যেটা আমরা মনে করি সেটাকে আমরা টেনজাইল প্রপার্টিস বলছি। ফ্লেক্সুরাল প্রপার্টিস যেটা বলা হচ্ছে, ফ্লেক্সুরাল প্রপার্টিস ব্যান্ডিং, অর্থাৎ যখন আমরা ভাঁজ করব তখন যে অবস্থাটা, আমরা অনেকেই আঁখ ভাঁজ করে ভেঙে ফেলি, বা ব্যান্ডিং এর প্রপার উদাহরণ যদি আমরা বলি যখন রাবার আমরা ভাঁজ করি। হ্যাঁ, তো বিহেভিয়ার টেক্সটাইল ম্যাটেরিয়াল হয় সাবজেক্টেড টু ব্যান্ডিং। তো আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো যেমন কলার, হাঁটুতে, তারপর হাতের কনুইতে আসলে ভাঁজ হয়ে থাকে। টরশনাল প্রপার্টিস বলা হচ্ছে বিহেভিয়ার শোন বাই দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল ফর অ্যাপ্লাইং দ্য টরশনাল ফোর্সেস। কিরকম, যে যখন আমরা টুইস্ট প্রদান করছি তখন আসলে যে ধরনের বিহেভিয়ারটা দিচ্ছে তখন সেটাকে আমরা টরশনাল প্রপার্টিস বলছি। এন্ড ফ্রিকশনাল প্রপার্টিস, যখন ফ্রিকশনের কারণে যে সমস্ত চেঞ্জ হচ্ছে বা ফ্রিকশনের কারণে যে সমস্ত সমস্যা হচ্ছে বা যে ধরনের প্রপার্টিস শো করছে একটা টেক্সটাইল মেটেরিয়াল সেটাকে আমরা ফ্রিকশনাল প্রপার্টিস বলছি। যেমন একটা বস্তুর সাথে আমাদের যখন কাপড় পরি আমরা, আমাদের শরীরের সাথে আসলে কাপড়ের ঘর্ষণ হয়, চলতে ফিরতে ঘর্ষণ হয় ইত্যাদি। সো এই প্রপার্টিস গুলো একটু আলোচনা করতে হবে। প্রথমে যদি আমরা চলে আসি টেনজাইল প্রপার্টিস, মূলত টেনজাইল প্রপার্টিস বলতে কি বোঝাচ্ছে, যে tangential properties are indicates how a material will react to the forces being applied in tension. Fabric is usually experience tension loads, অর্থাৎ যখন কোন একটা বস্তুকে লোড অ্যাপ্লাই করা হবে তখন সেটা সাধারণত কি ধরনের প্রপার্টিস দিচ্ছে বা কি ধরনের বিহেভিয়ার করছে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা কি করছি, যে দুটো প্রান্ত দুটো জো আছে, দুটো জয়ে আমরা টানতেছি ফেব্রিকটাকে, অর্থাৎ কখন ছিঁড়ে যাচ্ছে বা ড্যামেজ হচ্ছে। সো টেনজাইল প্রপার্টিস অফ দ্য ফেব্রিক আবার কতগুলি ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে ব্রেকিং লোড, টেনজাইল স্ট্রেংথ, টেনাসিটি, ব্রেকিং এক্সটেনশন। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে যেটা আসতেছে ইনিশিয়াল মডুলাস, ওয়ার্ক রাপচার, ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক রিকভারি এক্সেট্রা, অনেকগুলি ক্রিপ, এগুলো সবগুলোই কিন্তু টেনজাইল প্রপার্টিস, অর্থাৎ লোডের ফলে যে সমস্যাগুলি হচ্ছে। এরপরে যদি আমরা আসি ফ্লেক্সুরাল প্রপার্টিস, যে মেকানিক্যাল প্রপার্টিস অফ দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল হুইচ প্রপার্টিস বিহেভিয়ার শোন বাই দ্য ফেব্রিক when bent। যখন ভাঁজ হচ্ছে তখন যেটা দেখাচ্ছে, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে ব্যান্ডিং যে হচ্ছে। অনেক কাপড় আছে আমরা জানি না, যখন এরকম কুনুইতে আমরা অনেকেই ছেলেরা হাতা ভাঁজ করে পড়ি তখন আসলে কোন কোন ফেব্রিকের ক্ষেত্রে সেখানে দাগ পড়ে যায়, আবার কোন কোন ফেব্রিকের ক্ষেত্রে কিন্তু যায় না। So the importance of the flexural properties requiring when we wear clothes and flexural modulus is used an indication of material stiffness and flexion. So flexural property কে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি, flexural rigidity, bending recovery, bending modulus etc. টরশনাল প্রপার্টিস আমরা যদি বলি, যে টরশন যখন টুইস্ট দিব বা পাকাবো, যে বিহেভিয়ার শোন বাই দ্য ফেব্রিক when subjected to torsional force called torsional properties. These properties of the fabric material applied on it. বিষয়টা কিরকম, যেমন আমরা টুইস্ট দেই অথবা অনেক সময় যখন ভারী কাপড় চোপড় ধুয়ে দিই তখন আসলে দুই প্রান্ত দুইজন ধরে আমরা কি টুইস্ট দেই বা টরশন করি, তখন সেটাকে আমরা বলছি টরশনাল প্রপার্টিস। তো টরশনাল প্রপার্টিস কি কি ইনক্লুড করছে, যেমন টরশনাল রিজিডিটি, ব্রেকিং, টুইস্ট, শেয়ার মডুলাস এক্সেট্রা। ফ্রিকশনাল প্রপার্টিসটা কি? ফ্রিকশনাল প্রপার্টিসটা হচ্ছে যে due to the friction between the yarn or the fabric also, so between an other surface, শুধু আমাদের বডির সাথেই নয়, ফ্রিকশনাল প্রপার্টিস এর কারণে কি কি হয় আমরা জানি, যেমন পিলিং বিশেষ করে হয়ে থাকে, তারপর ফেব্রিকের ড্যামেজ সাধারণত হয়ে থাকে, সেগুলো আমরা দেখেছি, পিলিং টেস্ট আমরা করেছি বা জেনেছি।
ওকে, এইগুলো চারটা ছিল বেসিক যে কথাবার্তা সেগুলো। তো এখন ফ্রিকশনাল প্রপার্টিস হলো, এবার একটু ডিটেইলসে আসি। প্রথমেই চলে আসবো আমরা ব্রেকিং লোডে। এগুলো আমরা বহুবার পড়েছি, তারপরে এখন একটু দেখা দরকার যে ব্রেকিং লোডটা কোনটা। বলা হচ্ছে যে ব্রেকিং শব্দটা দিয়ে আমরা বুঝতেছি যখন একটা বস্তু ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে ক্রাইটেরিয়া প্রপার্টিস আছে তখন সেটাকে আমরা ব্রেকিং লোড বলছি। বলা হচ্ছে a load which causes the fracture in a tensile compression or flexure or torsion is known as breaking load। অর্থাৎ এনি ম্যাটেরিয়ালের এই চারটা প্রপার্টিস এর মধ্যে যে কোনো একটা প্রপার্টিস বা যে কোনো প্রপার্টিস যখন ব্রেক করবে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় থাকবে না, তখন সেটাকে ব্রেকিং লোড বলছে, অর্থাৎ যেই লোডে তো সেটাকে আমরা ব্রেকিং লোড বলছি। এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্রেকিং লোড এক এক রকম হয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি যে টেনজাইল প্রপার্টিস, টেনজাইল প্রপার্টিসটা কি? টেনজাইল প্রপার্টিস ইজ দ্য স্ট্রেংথ অফ মেজার ম্যাক্সিমাম অফ দ্য ফেব্রিক ক্যান বিয়ার, support, or elongate, or it takes. So the tensile strength of the maximum tensile stress and tension that fabric can breaking before the failure of basis anymore. তো tensile strength তাহলে কি? স্পেশালি যখন আমরা tensile strength দিচ্ছি অর্থাৎ ভার্টিক্যালি বা হরিজন্টালি ফোর্স অ্যাপ্লাই করছি, সের ফলে যেরকম চেঞ্জ হচ্ছে সেটা কি কি? যে কনস্ট্যান্ট রেট অফ সিআরই, কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, কনস্ট্যান্ট রেট অফ লোডিং আমরা টেস্ট করে থাকি। আমাদের অনেকের টেস্টিং ল্যাবে এই মেশিনটা রয়েছে, আমরা জানি যে দুটো প্রান্ত লাগিয়ে কি আস্তে আস্তে টানা হয়। তো যখন ছিঁড়ে যায় সেটা আসলে যত লোডে ছিঁড়ে যায় সেটা ব্রেকিং লোড। তো যেই সেটাকে আবার টেনজাইল স্ট্রেংথও বলছে, যে কত বেশি থাকতে পারছে। বিভিন্ন ফেব্রিকের টেনজাইল স্ট্রেংথ বিভিন্ন রকম, যে ফেব্রিক যত বেশি লোড সহ্য করে তার টেনজাইল স্ট্রেংথ তত বেশি। ওকে, তো আমরা যখন বিভিন্ন কাজে ইউজ করি, বিশেষ করে জিও টেক্সটাইল বা এই ধরনের কনস্ট্রাকশন কাজে বা অন্য কোনো কাজে ফেব্রিক ইউজ করে থাকি, তখন দড়ির ক্ষেত্রে বিশেষ করে আমাদের কিন্তু টেনজাইল স্ট্রেংথ মেজার করতে হয়, যে দড়ি যখন বিভিন্ন পারপাসে ইউজ করা হয় সেটা ছিঁড়ে যাবে কিনা, এই যে বিষয়গুলো। টেনাসিটি যদি বলি, টেনাসিটি যেটা হচ্ছে কি? দ্য রেশিও অফ লোড রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন and the linear density of the specimen is called tenacity। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে কোনো একটা বস্তুকে, মনে করো যে তোমার হাতে একটা দড়ি আছে, সেই দড়িটাকে ছিঁড়তে যে পরিমাণ শক্তি তোমার লাগছে এবং সেই সাথে সেই দড়িটা কতখানি মোটা বা চিকন, সেটার রেশিওটাকে আমরা কিন্তু বলছি টেনাসিটি। তাহলে টেনাসিটিটা টেনজাইল স্ট্রেংথ হচ্ছে যে একটা বস্তুকে ছিঁড়তে কি পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে যত বেশি শক্তির প্রয়োজন হচ্ছে সেটা তত ভালো, কিন্তু সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই দড়িটা বা সেই বস্তুটা কত প্লাই, কত মোটা সেটার উপরে। সো টেনাসিটি বলতে বোঝাচ্ছে যেটা, যে কি পরিমাণ ফোর্স কি রকম বস্তুর উপর অ্যাপ্লাই করা হচ্ছে। মনে করে একটা চিকন দড়ি, সেটা সহজেই টেনে ছিঁড়তে পারবো, কিন্তু একটা মোটা ডোর রশি কিন্তু আমরা সহজেই ছিঁড়তে পারবো না। সেজন্য বলা হচ্ছে লোড রিকোয়ার্ড টু ব্রেক দ্য স্পেসিমেন বাই লিনিয়ার ডেনসিটি অফ দ্য স্পেসিমেন, যে এটার ডেনসিটিটা কত। নাও ব্রেকিং এক্সটেনশন। ব্রেকিং এক্সটেনশন মানে কি? এক্সটেনশন বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। বলা হচ্ছে যে একটা বস্তুকে যখন আমরা টানবো, মনে করে এ এবং বি একটা বস্তু, এ এবং বি একটা বস্তু, তো এখানে যখন লোড অ্যাপ্লাই করা হচ্ছে তখন সেটা নিচের দিকে বেড়ে যাচ্ছে। এটা সি পজিশন, এরপরে সেটা ছিঁড়ে গেছে। ওকে, এখানে সি তে পজিশন পার হওয়ার পরেই বস্তুটা ছিঁড়ে গেছে। তাহলে যে বস্তুটা যখন ছিঁড়ে যাচ্ছে সেটা ব্রেকিং লোড, এটা ব্রেকিং লোড। কিন্তু এই ইয়ের ফলে, যখন লোড দেওয়ার ফলে বি থেকে সি যখন এটা এক্সটেনশন হয়েছে, সেটাকে আমরা ব্রেকিং এক্সটেনশন বলছি। বলা হচ্ছে the elongation necessary to break the textile material is useful quantity. It may be expressed by the actual percentage increase in length and terminate as the breaking load. So elongation at break, ব্রেকিং এক্সটেনশন সমান সমান ইলেঙ্গেশন এট ব্রেক, অর্থাৎ কোথায় ছিঁড়ে গেছে বাই ইনিশিয়াল লেন্থ। মানে হচ্ছে কি? ইনিশিয়াল লেন্থ কোনটা আমার? এবি বাই বিসি গুণন 100%। ওকে, তাহলে কতটুকু বেড়েছে সেটা ভাগ ইনিশিয়াল লেন্থ, আগে কতটুকু ছিল সেটার এক্সটেনশনটাকে আমরা ব্রেকিং এক্সটেনশন বলছি। অর্থাৎ কতটুকু বাড়ছে, যেমন রাবার অনেক বাড়বে, সেই ক্ষেত্রে পলিস্টার কম বাড়বে, কটন আরো বাড়বে না। ওয়ার্ক অফ রাপচার, ওয়ার্ক বলতে যেটা বোঝায় যে কোনো বস্তুর ফিজিক্সের সূত্র অনুসারে আমরা জানি কোনো বস্তুর যখন ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ কোনো বস্তুকে বল প্রয়োগে যখন অবস্থার পরিবর্তন করা হয় তখন কাজ হয়, কিন্তু যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেখানে কাজ হবে না। সেই জন্য সূত্র অনুসারে যখন কি এ বি অবস্থান থেকে যখন সি অবস্থানে আসতেছে, তার মানে কি বস্তুটা এখান থেকে এখানে আসতেছে, চেঞ্জ হচ্ছে, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে সেখানে কাজ হচ্ছে। তো বলা হচ্ছে যে ওয়ার্ক রাপচার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি required to break a material or total work done to break a material। অর্থাৎ এখানে বি থেকে সি তে আনতে যে লোড প্রয়োগের ফলে যে পরিমাণ কাজ করা হলো সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ রাপচার। এটার একক হচ্ছে জুল। তো ফিজিক্স অনুসারে যেটা যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে সেটাকে আমরা দূরত্ব বলতেছি। এরপরে যদি আমরা আসি ইনিশিয়াল মডুলাস, ফিজিক্সে আমরা পড়েছি ফিজিক্স 1 সবাই, যে বলা হচ্ছে দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনিশিয়াল কার্ভ এন্ড দ্য হরিজন্টাল অ্যাক্সিস অফ ইকুয়াল রেশিও অফ স্ট্রেস। সহজা বাংলায় যদি বলা হয় স্ট্রেস স্ট্রেন কার্ভটাকে ইনিশিয়াল মডুলাস আমরা বলছি। স্ট্রেস এবং স্ট্রেনটা কি?
স্ট্রেস হচ্ছে যে বল প্রয়োগের ফলে কতটুকু বল প্রয়োগের ফলে বস্তুর কি কতটুকু বল প্রয়োগের ফলে ডিফর্ম হলো, এবং স্ট্রেনটা হচ্ছে যে কি রকম ডিফর্মটা হলো, আগে কি রকম ছিল এখন কি রকম আছে সেটাকে আমরা বোঝাচ্ছি। ফিজিক্স পার্ট মনে মনে করো সবাই একটু। সো এটাকে আমরা ইনিশিয়াল মডুলাস বলছি। ওয়ার্ক ফ্যাক্টর কাকে বলছি? দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক রাপচার দ্য প্রোডাক্ট ব্রেকিং লোড। ওয়ার্ক রাপচার অর্থাৎ যে পরিমাণ কাজ করতে হয়েছে গুণন ব্রেকিং লোড বাই ব্রেকিং ইলংগেশন, কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে এবং কতটুকু এক্সটেনশন বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা বলতেছি ওয়ার্ক ফ্যাক্টর। তাহলে এখানে কিন্তু অনেকগুলো টার্ম, ওয়ার্ক রাপচার, ওয়ার্ক ফ্যাক্টর কিন্তু আসলো। তাহলে ওয়ার্ক ফ্যাক্টরটা কি? ওয়ার্ক রাপচার বাই ব্রেকিং লোড, কতটুকু বল প্রয়োগ করেছি, কতটুকু ইলাঙ্গেশন। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে স্ট্রেস স্ট্রেইনের, আমরা একটু দেখতে পাচ্ছি যে কোন একটা বস্তুতে বল প্রয়োগ করলে সে আস্তে আস্তে ডিফর্ম হচ্ছে 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 হচ্ছে। বি পর্যন্ত বলা হচ্ছে যে ইলাস্টিক লিমিট, যে এখান পর্যন্ত বস্তুটাকে তার আগের অবস্থায় ফিরে আনা সম্ভব, অর্থাৎ রাবারের মতো টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। কিন্তু যখন বি থেকে পার করে সি চলে যাচ্ছে তখন কিন্তু আর বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতেছে না। তাহলে সি থেকে বি থেকে এ পর্যন্ত অর্থাৎ ছিঁড়ার আগ পর্যন্ত যে বি অর্থাৎ ছিঁড়ার আগ পর্যন্ত যেটা বাড়ছে অর্থাৎ সেটা কিন্তু আর ফেরত আসতেছে না, নিচের দিকে শুধু বেড়েই চলেছে, একটা পর্যায়ে ছিঁড়ে যাচ্ছে এফ এ গিয়ে। তাহলে এই রিজিয়নটাকে বলা হচ্ছে প্লাস্টিক রিজিয়ন। এই রিজিয়নে শুধু বাড়ে, এখানে কিন্তু এক্সটেনশনটা হচ্ছে আমাদের যে এক্সটেনশন ব্রেকিং ইলংগেশন সেটা কিন্তু এখানেই হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা বস্তুকে যদি আমরা দড়ি লাগাই তাহলে সেটা কি একটা পর্যায়ে নিজে আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু একটা পর্যায়ে আরো বেশি গেলে সেটা আগের অবস্থায় ফিরে আসবে না। তো যে অবস্থায় ফিরে আসবে সেই পজিশনটাকে আমরা বলতেছি ইলাস্টিক লিমিট, যে অবস্থায় ফিরে আসবে না সেটাকে বলতেছে প্লাস্টিক লিমিট, আর পরে তো বস্তুটা ছিঁড়েই যাবে। ওয়ার্ক রিকভারিটা কি বলা হচ্ছে? দ্য রেশিও বিটুইন দ্য ওয়ার্ক রিটার্ন ডিউরিং দ্য রিকভারি অফ দ্য টোটাল ওয়ার্ক ডান টোটাল এক্সটেনশন। দেখো বস্তুটা যাইতে যেরকম কাজ হয়, এখান থেকে এ থেকে পজিশন চেঞ্জ হতে, এ থেকে বি পজিশন চেঞ্জ হতে যে পরিমাণ কাজ হয় তার মানে বি থেকে এতে ফিরে আসতেও কিন্তু কাজ হয়, যেটাকে আমরা ওয়ার্ক রিকভারি বলছি। সো টোটাল এক্সটেনশন ইজ ইকুয়াল টু ইলাস্টিক এক্সটেনশন বাই প্লাস্টিক এক্সটেনশন। এটা প্লাস এটা দুটোই কিন্তু এক্সটেনশন, তো দুটোর ক্ষেত্রেই কিন্তু কাজ হয়েছে। সো টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওয়ার্ক রিকোয়ার্ড টু ইলাস্টিক এক্সটেনশন ইকুয়াল টু প্লাস্টিক এক্সটেনশন। এখানে বি থেকে সি তে, এ থেকে বি তে যেরকম কাজ হয়েছে এবং একই সাথে বি থেকে এফ এ নিতেও কিন্তু সেরকম কাজ হয়েছে। সো ওয়ার্ক রিকভারি বলতে সবটাকে বোঝাচ্ছে যে কি পরিমাণ কাজ হয়েছে, সেটাকে আমরা ওয়ার্ক রিকভারি বলছি। তারপরে যদি আমরা যাই যে ইলাস্টিক রিকভারি বলতে যেটা বোঝাচ্ছে যে কতটুকু গেলে সেটা ফিরে আসবে। বলা আছে দ্য পাওয়ার অফ রিকভারি ফ্রম এ গিভেন এক্সটেনশন ইজ কল্ড ইলাস্টিক রিকভারি, অর্থাৎ কতটুকু গেলে সে ফিরে আসবে এটাকে, বা কতটুকু টানলে সে রিকভার করতে পারবে, এটাকে ইলাস্টিক রিকভারি বলছি। ইয়েল পয়েন্ট কোনটা? বলা হচ্ছে পয়েন্ট ফাইবার বিহেভস অফ ইলাস্টিক ডিফরমেশন এন্ড হুইচ ফাইবার শো দ্য প্লাস্টিক, অর্থাৎ যে পয়েন্টটাতে কি একটা বস্তু যে পয়েন্টটাতে একটা বস্তু এই পয়েন্টের বি থেকে এই পাশে সে বস্তুটা ইলাস্টিক আচরণ দিবে, কিন্তু বি থেকে পরের পয়েন্টে গেলে সে ইলাস্টিক আচরণ দিবে, অর্থাৎ এই লিমিট পয়েন্টটাকে আমরা বলতেছি ইয়েল পয়েন্ট। স্ট্রেস আমরা জানি বলা হচ্ছে যে ইজ দ্য রেশিও অফ দ্য ফোর্স অফ এফ অন প্রোডিউস এন্ড সাবস্টেন্সিয়াল ডিফর্ম, কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেই বস্তুটির ডিফর্মেশন হয়, তাই কতটুকু বল প্রয়োগ করা হলো কতটুকু এরিয়ায় সেটা হচ্ছে স্ট্রেস। এবং স্ট্রেন যদি বলি যে বল প্রয়োগের ফলে বস্তুটির চেঞ্জ কতখানি হলো, সে ডিফর্মেশনটা কতখানি হলো সেটাই হচ্ছে তার স্ট্রেন। অর্থাৎ প্রথমে কতটুকু এরিয়ার ভিতরে কতটুকু বল প্রয়োগ করা হলো সেটা হচ্ছে স্ট্রেস, এবং কি পরিমাণ বল প্রয়োগের ফলে ডিফর্মেশন হলো অর্থাৎ অবস্থার পরিবর্তন হলো সেটাকে আমরা বলতেছি স্ট্রেন। এরপরে যদি আমরা বলি ক্রিপ বলতে আমরা সাধারণত ভাঁজ বুঝাই। আমরা ক্রিপ পড়েছি, সো টেম্পোরারি ক্রিপ, পার্মানেন্ট ক্রিপ এক্সেট্রা, এখানে তেমন কিছু বলার নাই। তো ক্রিপে সাধারণত দুই প্রকার, টেম্পোরারি ক্রিপটা কি পুনরায় ফিরে আসে, কিন্তু পার্মানেন্ট ক্রিপটা হয় না। যেমন আমাদের হাতের স্লিভে যখন ভাঁজ পড়ে যায় তখন সেটা আমরা সাধারণত ভাঁজ করে পড়ি ছেলেরা, তো ধোয়ার পরে সেটা কি হয় যে আগের অবস্থায় ফিরে আসে, সেটা সাধারণত টেম্পোরারি ক্রিপ। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ধোয়ার পরেও আগের অবস্থায় ফিরে আসতেছে না, সেটাকে আমরা পার্মানেন্ট ক্রিপ বলছি। এরপরে যদি আমরা বলি ফ্লেক্সোরাল রিজিডিটি সেটা কি? যে ফ্লেক্সোরাল রিজিডিটি ইজ দ্য মেজার অফ স্টিফনেস অ্যাসোসিয়েটেড উইথ হ্যান্ডেল। হ্যান্ডেল শব্দটা যখনই চলে আসবে তখন আমাদের সফট হ্যান্ড ফিলের কথা মনে আসে। ডিফাইন এজ দ্য couple required to bend the fiber into unit curvature, so bending rigidity is inversely proportional to the square of the radius, অর্থাৎ কোন একটা বস্তু কতক্ষণে ভাঁজ হবে বা কিরকম ভাবে ভাঁজ হবে সেটাকে আমরা ডিফাইন করছি যে বেন্ডিং রিজিডিটিটা যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা, তাহলে যেইটা যত বেশি ব্যান্ড সম্ভব সেটা তত বেশি, অর্থাৎ দুটো জিনিস তোমার হাতে আছে। স্টিপ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মনে করো একটা কাপড়, একটা মার দেওয়া কাপড়, একটা মার ছাড়া কাপড়। মার দেওয়া কাপড়টা কি তোমার হাতে খসখসে লাগুক সেটা আলাদা হিসাব, কিন্তু সেটা সোজা মানে ভেঙে পড়বে না বা নুয়ে পড়বে না, কিন্তু যখন তোমার
ইয়েটা হবে, অর্থাৎ মার দেওয়া ছাড়াটা সেটা কিন্তু নুয়ে পড়বে, সেটাকে আমরা ফ্লেক্সুরাল রিজিডিটি বলছি। ব্যান্ডিং রিকভারি, ব্যান্ডিং মডুলাস, ব্যান্ডিং রিকভারি কোনটা, অর্থাৎ কতটুকু পর্যন্ত সে ব্যান্ড করলে রিকভার করতে পারে সেটাকে আমরা ব্যান্ডিং রিকভারি বলছি। যেমন নাইলন ফাইবার শোজ 100% রিকভারি ফ্রম স্মল কার্ভেচার এন্ড 20% রিকভারি ফ্রম লার্জ কার্ভেচার, অর্থাৎ অল্প ভাঁজ করলে নাইলন ফাইবার কি আগের অবস্থায় ফিরে আসে। তোমার হাতের কাছে কোনো ফাইবার থাকলে সেটাকে ভাঁজ করে ছেড়ে দিয়ে দেখতে পারো। বেন্ডিং মডুলাস, বেন্ডিং মডুলাসটা কি বলা হচ্ছে, ফ্লেক্সুরাল মডুলাস ডেনোটস দ্য এবিলিটি, মডুলাস বলতেই কিন্তু তখন স্ট্রেট স্ট্রেন আমাদের চলে আসতেছে যে কতটুকু বল প্রয়োগের ফলে কতটুকু ডিফর্মেশন হলো, অর্থাৎ কতটুকু বল প্রয়োগে বেন্ডিং কতটুকু হলো এবং সেটার ফলে তার চেঞ্জটা কি হলো, সেটাকে আমরা ডিফর্মেশনটা কি হলো সেটাকে আমরা বেন্ডিং মডুলাস বলছি। এরপরে যদি এটা ফ্লেক্সুরাল রিজিডিটি, বেন্ডিং মডুলাস, বেন্ডিং রিকভারি সবকিছু ভাঁজের উপর হলো। টরশনাল রিজিডিটি আমরা টরশনাল পড়েছি যে যখন ভাঁজ দিব অর্থাৎ টুইস্ট দিব, যে টরশনাল রিজিডিটি ইজ দ্য রেসিস্টেন্স অফ দ্য টেক্সটাইল এগেইনস্ট টুইস্টিং, অর্থাৎ কোন একটা বস্তুকে কতখানি টুইস্ট দেওয়া যায় কি যায় না। ইট ক্যান বি ডিফাইন্ড as torque applied inside unit as per a length of yarn or fabric। তো ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পারি শেপ ফ্যাক্টর স্পেসিফিক। তো টরশনাল রিজিডিটি যেটা বোঝাচ্ছে যে কতটুকু সেটা ব্যান্ডিং হবে কি হবে না, সরি টুইস্ট দিলে সেটা কতখানি টুইস্ট নেবে কি নেবে না, বা টুইস্টের এগেইনস্টে যে প্রপার্টি সেটাকে আমরা টরশনাল রিজিডিটি বলছি। আমি একটু তাড়াতাড়ি করছি, শেষ করতে হবে। সো স্পেসিফিক টরশনাল রিজিডিটিটা কি, তাহলে স্পেসিফিক টরশনাল রিজিডিটি অফ দ্য টেক্সটাইল ফাইবার লিনিয়ার ডেন্সিটি, অর্থাৎ কতটুকু ফোর্স কতটুকু লিনিয়ার ডেন্সিটির উপর অ্যাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ যখন সেটাকে আমরা স্পেসিফাই করে দিচ্ছি তখন সেটাকে স্পেসিফিক টরশনাল রিজিডিটি বলছি, অর্থাৎ টুইস্ট ফোর্স। ওকে, সাম স্পেসিফিক টরশনাল রিজিডিটি আমরা নিচে দেখতে পাচ্ছি, কটন, উল, ভিসকস, নাইলন, পলিস্টার এক্সেট্রা, অনেকগুলো দেখতে পাচ্ছি। ব্রেকিং টুইস্ট, আমরা একটা সময় দেখা যায় যে যখন বাসায় দড়ি পাকাই বা তৈরি করি তখন একটা টুইস্ট দিতে দিতে তুমি যদি আরো বেশি টুইস্ট দাও তাহলে কি হবে, দড়িটা পেঁচাই যাবে, একটা সময় দেখা যাবে যে সেটা ছিঁড়ে যাবে। তো সেটাকে আমরা ব্রেকিং টুইস্ট বলছি, অর্থাৎ যে টুইস্টে একটা দড়ি বা একটা ইয়ার্ন ছিঁড়ে যায় সেটাকে ব্রেকিং টুইস্ট। এবং ব্রেকিং অ্যাঙ্গেল বলছি কোনটা বোঝাচ্ছে, যে আউটার লেয়ার অফ দ্য ফাইবার যখন টুইস্ট দেওয়া হবে, তো ব্রেকিং টুইস্ট অ্যাঙ্গেল সেই টুইস্টের সর্বোচ্চ সময় অর্থাৎ যেখানে গিয়ে ছিঁড়ে যাবে সেই সময়ে যে আমার ফাইবারটা ইয়ার্ন ল্যান ইয়ের সাথে কি রকম কোণ তৈরি করছে সেটাকে আমরা বলছি। সো যে হুইজ আউটার লেয়ার অফ দ্য ফাইবার শেয়ারেড ব্রেকিং নোন ইজ ব্রেকিং টুইস্ট অ্যাঙ্গেল, বিষয়টা এরকম যে আমার একটা ফাইবার যদি এটা হয়ে থাকে, সেই ফাইবারগুলো এরকম ভাঁজ ভাঁজ হয়ে আছে, তো এটা যদি ফাইবার মাঝখানে এক্সিস হয়ে থাকে, ওকে, যখন এখানে আরো বেশি টুইস্ট দিব আমার এগুলো কি আরো বেশি কার্ভ হবে, আমার ফাইবার গুলো আরো বেশি কার্ভ হবে, তো কোন কতটুকুতে ছিঁড়ে যাচ্ছে লাস্ট যদি আমরা দেখি যে এটা যদি হয়ে থাকে, মনে করো তো এরকম গিয়ে ছিঁড়ে গেল, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা টুইস্ট অ্যাঙ্গেল বলছি, অর্থাৎ যে অ্যাঙ্গেলে গিয়ে ছিঁড়ে যায় আমরা যদি টুইস্ট দিতে থাকি হাতে বা মেশিনে দিতে থাকি সেটা আমরা দেখবো। সো এটা কি বলা হচ্ছে, বিভিন্ন প্রকার ব্রেকিং অ্যাঙ্গেল, কটনের 35 ডিগ্রি, 33 ডিগ্রি, পলিস্টার, উলের 40, 39, এটা দিয়ে দেখতে পারো তোমরা যে আসলে ছিটছে কিনা বা ড্যামেজ হচ্ছে কিনা, ব্রেক হচ্ছে কিনা টুইস্ট দেওয়ার ফলে। এছাড়াও রয়েছে শেয়ার মডুলাস। শেয়ার মডুলাস বলতে আমরা শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেন কি বোঝাচ্ছি, যে শেয়ার মডুলাস ক্যান বি ডিফাইন্ড এজ দ্য স্ট্রেস স্ট্রেন। সো এই ছিল মোটামুটি আমাদের মেকানিক্যাল প্রপার্টিস যেগুলোর কথা আমি বললাম। ওকে, তো এখন স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন সম্পর্কে দু একটা কথা বলে শেষ করে দিব আজকে আমরা। ইঞ্জিনিয়ারিং ডিজাইন অফ দ্য ফেব্রিক বলতে কি বোঝাচ্ছে, যে ফেব্রিকটা অবশ্যই একটা ইঞ্জিনিয়ারিং, কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিজাইন বলতে যখন আমরা স্পেসিফিক কোনো মিট অর্থাৎ কোনো ডিমান্ডকে মিট করতে চাই তখন আসলে আমাদের ফেব্রিক গুলোকে ইয়ে ভাবে তৈরি করতে হয়। যেমন এরোস্পেসের জন্য যে ফেব্রিক তৈরি করা হবে সেটা কি আমাদের নর্মাল লাইফের জন্য কিন্তু দরকার নাই, অথবা নতুন এগ্রিকালচারের জন্য যে ধরনের এগ্রোটেকের জন্য যে ধরনের ফেব্রিক তৈরি করতে হবে সেটা কিন্তু নর্মাল লাইফে দরকার নাই। সো এই ধরনের ফেব্রিক গুলোকে আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিং ফেব্রিক। বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফেব্রিক্স আর ডিজাইন আর ডিফাইন অ্যাজ দ্য ফেব্রিক হুইচ ইজ প্রোডিউস সাম modified engineering design fabric manufacturing technique and then conventional and unconventional engineering application, যেমন হতে পারে 3D 2D বেলস, ব্রেইড, হ্যাঁ, তারপর ইন্ডাস্ট্রিয়াল, যেমন ব্রেইড তোমরা দেখে থাকবে যে পাইপের মতো আমরা দেখি না অনেক সময় শ্যালো মেশিন বা বিভিন্ন একটা নিটেড বা উইভ করা পাইপ কাপড়ের কিন্তু উইভ করা হয়েছে সেটাকে আমরা সাধারণত ব্রেইড বলি। বিশেষ করে আমাদের জুতার মোজা, জুতার যে রশিটা রয়েছে সেটাও কিন্তু ব্রেইড। তো এই ধরনের স্পেশাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জুতা যদি স্পেশাল অ্যাপ্লিকেশন নয় কিন্তু এই ব্রেড দিয়ে কিন্তু স্পেশাল কিছু অ্যাপ্লিকেশন কাজ করা হয়, সেটাকে সেজন্য এই স্ট্রাকচার গুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইন হিসেবে জানছি।
তো ইঞ্জিনিয়ারিং ডিজাইন অফ দ্য ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা যদি বলি সেটা ওভেন নিট দুটোর ক্ষেত্রেই হতে পারে। তো ওভেন উইভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্লেন ওয়ান ওয়ান উইভ অ্যান্ড ডেরিভেটিভস, তো ওয়ান ওয়ান উইভ এবং ডেরিভেটিভসই বেশি করা হয়। বলা হচ্ছে যে সিম্পলেস্ট way of manufacturing engineering fabric plain with which is produced alternately lifting and lowering, এটা আমরা জানি কিভাবে তৈরি হয়। তো এই যে চেঞ্জিং দ্য এরিয়াল ডেন্সিটি গ্রাম পার স্কয়ার এন্ড কভার ফ্যাক্টর অ্যাবারশন রেসিস্ট্যান্ট ডাইমেনশনাল এবিলিটি, মনে করো এই প্লেন উইভের আমরা ডেরিভেটিভস এর মধ্যেই কিন্তু অনেকগুলো ভেরিয়েশন করতে পারছি। একাধারে ডাইমেনশনাল চেঞ্জটা, ফ্রিকশন, কভার ফ্যাক্টর, পোরোসিটি, তারপর সবই কিন্তু হচ্ছে আমাদের যে স্টিফনেস। হ্যাঁ, একটা ফেব্রিক যদি টাইট করে হয়, মানে সেদিন আমরা পড়েছিলাম ড্রেপ অ্যাপেবিলিটি প্রপার্টিজ। তো একটা ফেব্রিক যখন একটা জিন্স ফেব্রিক আর একটা নরমাল ওভেন ফেব্রিক তো একরকম হবে না। সো স্পেসিফিক্যালি যখন যেটা প্রয়োজন হয় প্লেন উইভ ডেরিভেটিভস ইউজ করা হয়। তারপর বলা হচ্ছে যে ট্রাইএক্সিয়াল উইভস, সাধারণত যে ট্রাইএক্সিয়াল উইভস এর কথা বললাম, এই ধরনের ফেব্রিক গুলো আমাদের ব্যক্তি ক্ষেত্র বিশেষে তৈরি করতে হয়। এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ বা এই উপরে একটা ছবি দেখতে পাচ্ছ যে ট্রাইএক্সিয়াল গুলো সাধারণত বাসার দিকে, গ্রামে কিছু লোক আগে ওই যে বাঁশের চাটাই তৈরি করতো না, সেটা কিন্তু টুইল উইভ বা এরকম ট্রাইএক্সিয়াল উইভে কিন্তু তারা তৈরি করে থাকে এখনো বাঁশের কিছু জিনিসপত্র। সো এটাকে যখন আমরা ইঞ্জিনিয়ারিং কোনো স্পেসিফিক পারপাস ইউজ করছি তখন সেটা ট্রাইএক্সিয়াল উইভস বলছি। এছাড়াও আমাদের থ্রি ডাইমেনশনাল ওভেন ইঞ্জিনিয়ারিং, থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা সাধারণত দুটো জিনিসই কল্পনা করে থাকি, যে ফেব্রিকের লেন্থ এবং উইথে কিন্তু মোটামুটি চিন্তা করি, বা কিন্তু এটার কখনো যখন আমরা উইথটা নিয়ে উইথ মাপি হয়তো অল্প স্বল্প, সেরকম ভাবে না। যখন এটা উইথ নিয়ে পুরো কাজ করা হয়, এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটা উইথ নিয়ে কাজ করছে, অর্থাৎ উইথ নিয়ে যে কতটুকু উইথ, সেটাকে থ্রি ডাইমেনশনাল ফেব্রিক বলছে। তো এই থ্রি ডাইমেনশনাল ইঞ্জিনিয়ারিং ফেব্রিক গুলো এখন প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে। বিশেষ করে কি বলা হচ্ছে যে আমার থ্রি ডাইমেনশনাল ওভেন ফেব্রিক্স আর প্রডিউস এন্ড এনহান্স দ্য স্ট্রেংথ, স্টিকনেস এন্ড এক্সটেন্সিবিলিটি অফ দ্য porosity and durability of the oven engineered fabric. So the performance of 3D oven fabric can be engineered by making some alternation of used filament, staple, বিভিন্ন প্রকার ফিল্টার থেকে শুরু করে সবখানে আমরা বিভিন্ন অ্যাপ্লাই করছি এটা। বিভিন্ন প্রকার কম্পোজিট তৈরি করতে সবখানে ব্যবহৃত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ফেব্রিক্স বাই নন ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, তো ওভেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্লেন ওয়েভ ইউজ করা হয় এবং সেই সাথে ট্রাইএক্সিয়াল কিছু ওয়েভস ইউজ করা হয় এবং থ্রি ডাইমেনশনাল ওভেন ফেব্রিক। তেমনটি ভাবে আমরা যদি বলি নন ওভেন ফেব্রিকেরও কিন্তু প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই নন ওভেন তৈরি করার জন্য নন ওভেন সম্পর্কে আমরা মোটামুটি জানি যে বলা হচ্ছে যে এটা কিভাবে তৈরি করা হয় সেটা একটু জানা দরকার। বলা হচ্ছে যে নন ওভেন textile structure can be produced by bonding, interlocking, intermeshing, intermailing and textile fiber. দেখো আমরা নিটিং এবং উইভিং এ সাধারণত কি একটা নিচ দিয়ে আরেকটা ইন্টার মেশিং হয়, নিটিং এ সাধারণত ইন্টারলকিং বা লুপিং হয়। তো এইখানে সবগুলি হয়। বলা হচ্ছে যে বন্ডিং, ইন্টারলকিং, ইন্টারমেশিং, প্রেসিং টেক্সটাইল ফাইবার অন দ্য কম্বিনেশন বাই মিনস অফ মেকানিক্যাল, কেমিক্যাল এন্ড থার্মাল টেকনিক্স ফর কম্বিনেশন অফ শর্টিং কনভেনশনাল ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমরা জানি যে এখানে কিন্তু কোনো প্রকার উইভিং বা নিটিং নাই। সো ফার্স্ট সেকশন ওয়েব ম্যানুফ্যাকচারিং, বন্ডিং, ইন্টারলকিং। সো বলা হচ্ছে লেয়ারিং অফ ভেরিয়াস ওয়েভস এন্ড আদার ফ্যাশন এন্ড উইথ ডেডিকেটেড নন ওভেন প্রোডাকশন টু মেজর। বলা হচ্ছে এই যে নন ওভেন প্রোডাকশন যে প্রপার্টিজ বা নন ওভেন প্রোডাকশনের যে প্রসেস সেটাকে বাট প্রোডাকশন বলে। তো বাট প্রোডাকশনের ক্ষেত্রে আমরা সিম্পলি একটু দেখবো যে নন ওভেন কিভাবে প্রকাশ করা তৈরি করা হয় সেটা আমরা জানি, কিন্তু এটার বন্ডিংটা কিভাবে হয় বা স্ট্রেংথটা কিভাবে আসে সেটা যদি বলি যে প্যারালাল লেইং or parallel laying is the basic, cheapest and simplest butt formation and in this system number of cuts, প্রথমে কি ফাইবার গুলোকে করা হয়, প্যারালালি বিছিয়ে দেওয়া হয়। মনে করো তুমি করছো বাসায় যে খড়, যারা গ্রামে থাকো যে খড় নিয়ে রোদে শুকানোর জন্য কি মাঠে দাও, তো সো আমাদের প্রথমে কি করতে হয় যে নন ওভেন প্রোডাকশনের জন্য ফাইবার গুলোকে এরকম প্যারালাল লেইং বিছাতে হয়। তো সেটা হতে পারে স্পেসিফিক র্যান্ডমলি, অর্থাৎ যে যেদিকে যাচ্ছে সেদিকে যাক, অথবা হতে পারে ক্রস লেইং, যে ক্রসিক্যালি অর্থাৎ এই পাশ দিয়ে আছে তারপর এরকম ক্রস করে আছে, অথবা হতে পারে সেটা হোয়াইট লেইং, পানির মাধ্যমে সেটা যে কোনো ভাবে আমরা কি করছি ফেব্রিকটাকে লেইং করছি, অর্থাৎ ওকে। অথবা আরো যেটা রয়েছে যে স্পিন লেইং, আমরা এটা সাধারণত ক্রস লেইং, হোয়াইট লেইং, প্যারালাল লেইং এগুলো সাধারণত অর্থাৎ ফাইবারটাকে বিছাবো বা গোছাবো একটা শীট তৈরি করার জন্য। তো এটা সাধারণত ম্যান মেডেড নয়, প্যারালাল ক্ষেত্রে হয়ে থাকে, ন্যাচারালের ক্ষেত্রে হয়ে থাকে। স্পেন লেইং যেটা, সেটা হচ্ছে আমরা ওয়েট পড়েছি, র মেটেরিয়াল 2 পড়েছি, সেখানে আমরা দেখেছি যে
মেল্ট ওয়েট, এই যে ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং প্রসেস, সেখানে প্রসেসগুলো কি কি ছিল, যে ড্রাই, মেল্ট এবং এগুলো মনে আছে কিনা তোমাদের? ওয়েট। তো স্প্যান লাইনটা হচ্ছে যে মেশিন থেকে সরাসরি বের করে সেটাকে আমরা সাধারণত এরকম নন ওভেন তৈরি করব সেটার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পলিমার চিপ গরম করা হয়, গরম করার পর স্পিনারেটের ভিতর দিয়ে পাঠানো হয়, পাঠানোর পর আমরা সাধারণত তারপর সেটাকে ড্রাই করে স্পিন কোটিং করে তারপর আমরা কিন্তু ম্যানমেড ফাইবারগুলো তৈরি করি। তো তখন এখানে যে কন্ট্রোল ইউনিট থেকে সেটা ড্রয়িং এর মাধ্যমে আমরা স্পিনের স্পান লাইট প্রসেসের জন্য পাঠিয়ে দেই বা নন ওভেন প্রোডাকশনের জন্য প্লে করি, অর্থাৎ কাপড় বিছানোর মতো করি আর কি। এয়ার লেইং, মেল্ট ব্লোন, অনেকগুলো আছে। ওকে, এখন আসি একটু বন্ডিং এ। তো এখন আমাদের বন্ডিং এ যখন আসবো, যে কাপড় তো বিছানো হলো, ফাইবার গুলো তো বিছানো হলো, সরি কাপড় নয়, ফাইবার গুলো তো বিছানো হলো, লেইং করা হলো, এখন এই বন্ডিংটা কিভাবে হবে? সো বন্ডিংটার জন্য আমাদের যেটা কেমিক্যাল বন্ডিং, মাঝে মাঝে আমরা এখানে কি বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করে থাকি। নন ওভেনের ক্ষেত্রে ব্যাগগুলো তোমরা দেখে থাকবা, বা যে বিভিন্ন প্রকার স্পেসিফিক, মনে করো আমরা আঠা ইউজ করলাম, তাহলে একটার সাথে আরেকটা হিট প্রেস দিয়ে আমরা কি ক্রস লিঙ্ক করলাম, 104 মিনিটে যখন আমরা দুটো স্যান্ডউইচের মতো করে প্রেস করলাম, তখন কি সেটা ল্যামিনেটেড বা এরকম হয়ে যায়। থার্মাল বন্ডিং, এখানে কেমিক্যাল ইউজ করে করে যে থার্মাল বন্ডিং, মনে করো কিছু কিছু ফাইবার আছে যারা তাপমাত্রা দিলে গলে যায়, এরকম ফাইবারের ক্ষেত্রে সাধারণত থার্মাল বন্ডিংটা করা হয়। নন ওভেন ম্যানুফ্যাকচারিং এর কথা বলছি। তারপর যেটা হলো স্প্রে বন্ডিং, স্প্রে করে বিভিন্ন প্রকার ল্যাটেক্স বা এই ধরনের রাবার জাতীয় এগুলো যখন তৈরি করা হয় তখন স্প্রে করে একটার সাথে আরেকটা লেগে যায়। পাউডার বন্ডিং, কিছু পাউডার ইউজ করে করা যেতে পারে। এছাড়াও কিছু টেকনিক রয়েছে, যেমন ফেব্রিক্স বাই ফাইবার এন্টাজেলমেন্টস, এইটা অনেক বেশি সুন্দর। যে মনে করো এখানে যেটা টেকনিক আছে সেটা হচ্ছে নিডল, স্ক্রিনটা দেখা যায় না। এটা হচ্ছে নিডল পাঞ্চিং। মনে করো যে এখানে এরকম করে লেয়ার তুমি কি করছো, ফাইবার গুলোকে লে করে দিছো, ফাইবার গুলোকে লে করার পর একটা নিডল এই পাশে ঢুকাচ্ছ, আবার সেটাকে উপরে বের করছো, নিচে ঢুকাচ্ছ, উপরে বের করছো, নিচে ঢুকাচ্ছ, উপরে বের করছো। তার ফলে কি হবে, ফাইবার গুলো দেখা যায় না স্যার। কেন স্ক্রিন দেখা যাবে না? সবাই তো দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছি না। সবাই দেখা জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, তো জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে দেখো পাচ্ছি। আমি একটু দ্রুত শেষ করছি, অনেক কথা আছে আজকে। দেখো কি হচ্ছে, যে স্পেন লেইং যখন আসছে আমি নিডল পাঞ্চিং এর ক্ষেত্রে, তখন এরকম মনে করো ফেব্রিকটাকে আমরা কি করেছি, ফাইবার গুলোকে শোয়াইছি বা এরকম লে করেছি। তো এখন এটার ভিতরে কি করছি, নিডল একবার এদিকে পাঞ্চ করছে, একবার এদিকে পাঞ্চ করছি, মানে নিচ উপর নিচ করছি। তাহলে কি হবে, এই জায়গার যে ফাইবার গুলো আছে সেগুলো একবার উপরে যাবে, একবার নিচে যাবে, উপরে যাবে, একবার নিচে যাবে, উপরে যাবে, একবার নিচে যাবে। যার কারণে কি এই নন ওভেনটার ভিতরে তখন একটার সাথে আরেকটার কি বন্ডিং সৃষ্টি হবে, সেটাকে আমরা নিডল পাঞ্চিং বলছি। আরেকটা টেকনিক রয়েছে নন ওভেন প্রডিউস করা, সেটা হচ্ছে হাইড্রো ইন্টারজেলমেন্ট। হাইড্রো শব্দের অর্থ দিয়ে আমরা সাধারণত পানি বুঝাচ্ছি বা এরকম কিছু। তো যখন আমরা পানির ওয়াটার জেট আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যখন এই ফেব্রিকের ভিতর ফাইবারগুলোর ভিতর দিয়ে ওয়াটার জেট পাস করব, তো এই ওয়াটার জেটের কারণে যেটা হবে যে কোনো ফাইবার উপরে যাবে, কোনো ফাইবার নিচে যাবে, কোনো ফাইবার উপরে যাবে, কোনো ফাইবার নিচে যাবে। তো তখন আমাদের যে বন্ডিংটা হবে সেটাকে আমরা হাইড্রো এন্টারজেলমেন্ট বলছি। অর্থাৎ ফাইবার এন্টারজেলমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে নিডল পাঞ্চিং, একটা হাইড্রো এন্টারজেলমেন্ট। মানে হচ্ছে একটার সাথে প্রথমে ফাইবারটার বন্ডিং হবে একটা নিডলের মাধ্যমে, আমরা বন্ডিংটা তৈরি করছি একটার সাথে আরেকটা। আরেকটা হচ্ছে যে যখন আমরা ইউজ করছি, অর্থাৎ প্রচুর পরিমাণে পানির ওয়াটার জেট ইউজ করছি। আমরা জানি যে ওয়াটার জেট দিয়ে আমরা ফেব্রিক কাটিং পর্যন্ত করে থাকি। তো চ্যালেঞ্জেস এন্ড ব্যারিয়ার, চ্যালেঞ্জ, প্রচুর চ্যালেঞ্জ রয়েছে। যে ডিজাইন ফর প্রমোশন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক্স রিমার্কেবল চ্যালেঞ্জেস ইন দিস সেক্টর এন্ড কি বলা হচ্ছে যে লেক অফ স্কিল ওয়ার্কার, প্রমোশন অফ ইঞ্জিনিয়ার ফেব্রিক, অটোমেশন, এগুলো খুবই দরকার। বিশেষ করে এখন যে স্ট্রাকচার গুলো তৈরি করা হচ্ছে বাইরের দিকে, এখন স্ট্রাকচার গুলোর কথাই হচ্ছে লাইট ওয়েট বাট শক্ত হতে হবে। তো কার্বন ফাইবার থেকে শুরু করে আমাদের যে টেক্সটাইল ফাইবার গুলি রয়েছে, অ্যারামিড, এই ফাইবার গুলো সাধারণত ইউজ করা হয়। তো এটার একটা বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের ভবিষ্যতের জন্য যে এটা যখন সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে মার্চ হবে, অর্থাৎ বিভিন্ন প্রকার কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা শুধু সিভিল নয় সবখানে যখন এই ধরনের ফেব্রিক গুলো চাহিদা বেড়ে যাবে, তখন কিন্তু আসলে ডিমান্ডেবল। সো ফিউচার অপেক্ষা করছে এগুলোর জন্য। তো এগুলোতে আমাদের একটু ইকুইপ হয়ে নিতে হবে। তো এই ছিল আজকের লেকচার। আমি একবার যদি রিভিউ করে থাকি, যদিও অনেকগুলো পড়া আসলে এত সময় নিয়ে পড়াতে পারছি না, সেজন্য দুঃখিত। তারপরে একবার যদি একটু রিভিউ করে দিই, সেটা হচ্ছে প্রথম থেকে প্রথমেই যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে আজকের টপিকসটাই ছিল মেকানিক্যাল প্রপার্টিস। সেই মেকানিক্যাল প্রপার্টিস বলতে আমরা যেটা বুঝি যে ফোর্সের ফলে বা মেকানিক্যাল কোনো অ্যাকশনের পরে কি ধরনের অবস্থার সৃষ্টি হচ্ছে বা ফেব্রিক গুলো কিভাবে তাদের বৈশিষ্ট্যগুলিকে শো করছে, সেটাকে আমরা মেকানিক্যাল প্রপার্টিস বলছি। প্রথমত আমরা চারটা মেকানিক্যাল প্রপার্টিস এর কথা বলছি।
tangential properties, flexural properties, and torsional properties and frictional properties. Flexural tangential properties অর্থাৎ টানলে অর্থাৎ টেনশনের ফলে কোন একটা বস্তুর যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে আমরা tangential properties বলছি। flexural properties বলছি যখন আমরা কোন একটা বস্তুকে বলতে টেক্সটাইল সাবস্টেন্স যেমন জামা কাপড় ফেব্রিক ইত্যাদিকে ভাঁজ করব তখন যে ধরনের প্রপার্টি সৃষ্টি হবে বা যে ধরনের বিহেভিয়ার সে শো করবে। টরশনাল হচ্ছে যে যখন টুইস্ট দিব, এবং ফ্রিকশন হচ্ছে বুঝতেই পারছি যে ঘর্ষণের ফলে বা ফ্রিকশনের ফলে কি ধরনের প্রপার্টিজ হবে, সেগুলোই আজকে আমরা আলোচনা করছিলাম। টেনজেল প্রপার্টিস এর ভিতরে অনেকগুলো, যেমন ব্রেকিং লোড, টেনজেল স্ট্রেন্থ, টেনাসিটি, ব্রেকিং এক্সটেনশন, ইনিশিয়াল মডুলাস, ওয়ার্ক রাপচার, ইলাস্টিক রিকভারি সবগুলোই তোমরা পড়েছো। এবার আবার একটু মাথায় রাখতে হবে, যখন আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে যাব তখন এই বিষয়গুলো অবশ্যই আসবে। যখন তুমি একটা মনে করো যে বিল্ডিংই তৈরি করতে যাচ্ছ, বা এখন যদি রড দেই, পরবর্তীতে যদি এরকম করা যায় যে রডের পরিবর্তে আমরা ফেব্রিক দিয়ে ভেবে একটা বিল্ডিং এর ছাদ ঢালাই করতে পারবো, সো সেই রডের পরিবর্তে যখন আমরা ফেব্রিক ইউজ করছি, তো ফেব্রিকের সেই ফিনোমেনাটা তো সেরকম হতে হবে যেন তার যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা যেন থাকে। সো এই যে অ্যাসপেক্ট গুলো আসছে। দেন ফ্লেক্সুরাল প্রপার্সিটি, অর্থাৎ সেটাকে আমরা ফ্লেক্সর অর্থাৎ সেটাকে যদি আমরা কি করি ব্যান্ডিং করি তাহলে কি ধরনের প্রপার্টিজ হবে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং টার্মসে এটা আসছে। আমরা এখন কিন্তু দেখি অনেক প্রকার জিও টেক্সটাইল নদী বাতে তৈরি করা হয়, তারপর অনেক ক্ষেত্রে তোমরা দেখে থাকবে রাস্তার যে ঢালাই হয় সেই ঢালাইয়ে কিন্তু এখন ফেব্রিক ইউজ করা হয়। তো এই ফেব্রিক গুলো কিন্তু স্পেশাল টাইপস অফ ফেব্রিক, হ্যাঁ, যে ওই যে খোপ খোপ থাকে সেখানে ইয়ের গুলো তৈরি করা হয়। তোমরা একটু ভিডিও দেখো, যে অ্যাডভান্স টেক্সটাইল লিখে অ্যাপ্লিকেশন লিখে একটু সার্চ করে ভিডিও দেখো। ওকে, তারপর যেটা টরশনাল প্রপার্টিস এর কথা বলছিলাম, যে টুইস্ট দিলে ফ্রিকশনাল প্রপার্টিস, সেগুলো একটু বিভক্ত এক্সপ্রেসে মানে ব্যাখ্যা করা হয়েছে এখানে। ব্রেকিং লোড, ব্রেকিং টেনশনাল স্ট্রেংথ, টেনাসিটি, ব্রেকিং এক্সটেনশন, ওয়ার্ক রাপচার, ইনিশিয়াল মডুলাস, ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক রিকভারি সবগুলো পড়ছো তোমরা। ইলাস্টিক রিকভারি, ইয়েল পয়েন্ট, স্ট্রেস স্ট্রেন ক্রিপ, ফ্লেক্সুলার রিজিডিটি, বেন্ডিং রিকভারি, বেন্ডিং মডুলাস, টরশনাল রিজিডিটি, স্পেসিফিক টরশনাল রিজিডিটি। ওকে, ব্যান্ডিং, ব্রেকিং টুইস্ট অ্যাঙ্গেল খুবই দরকার। এই যে টুইস্ট অ্যাঙ্গেল এগুলো নিয়ে যখন তোমরা কাজ করবা, ওকে, শেয়ার মডুলাস এটসেট্রা। এরপরে যদি চলে আসি ইঞ্জিনিয়ারিং ডিজাইনে যে কথাগুলি বললাম, ওভেন হতে পারে, নন ওভেন হতে পারে, নিটেড হতে পারে, 2D 3D, আমাদের যে প্যারাশুট ফেব্রিক, স্পেশাল টাইপস অফ ফেব্রিক, তারপর ফায়ার ফাইটিং ড্রেস থেকে শুরু করে আরো যে ফেব্রিক গুলো রয়েছে, এটার একাধারে যেমন মেকানিক্যাল প্রপার্টিস রয়েছে, কেমিক্যাল প্রপার্টিস, অর্থাৎ মেকানিক্যাল অ্যাসপেক্টটা বেশি থাকে যে কিরকম হবে। না হলে যখন আমরা ফেব্রিকটা তৈরি করি, মনে করে একটা ফেব্রিকের ভিতর দিয়ে বাতাস বেরোচ্ছে, তাহলে তো সেটা আর প্যারাশুট ফেব্রিক হতে হবে না। এমন ভাবে ফেব্রিকটা তৈরি করতে হবে যেন সেটার আমার কাভারটা কম থাকে, কাভার ফ্যাক্টরটা খুবই কম্প্যাক্ট থাকে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলি সেটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং ফেব্রিক। তো এখানে আমরা দেখলাম ওয়েভ স্ট্রাকচারের ক্ষেত্রে প্লেন ওয়েভ এন্ড ডেরিভেটিভস, পরবর্তীতে যদি ট্রাইএক্সিয়াল, বায়োএক্সিয়াল যেগুলো আমরা দেখছি। এই ট্রাইএক্সিয়াল এবং বায়োএক্সিয়ালের তোমরা ওই যে দেখে থাকবা যে কিছুদিন ইয়ে তৈরি করা হচ্ছে, পাইপ তৈরি করা হচ্ছে, পিভিসি পাইপ তৈরি করা হচ্ছে। যে এই পিভিসি পাইপ যখন এরকম আমরা ট্রাইএক্সিয়াল বা বায়োএক্সিয়াল ফেব্রিক দিয়ে দিব, তার সাথে যখন আমরা এরকম পলিস্টার রেজিন বা এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আমাদের যে পাইপ আছে না ইউপিভিসি পাইপ, সেগুলো তৈরি করা হচ্ছে। এবং বিশেষ করে কালকেই দেখলাম যে আরএফএল কিন্তু একটা কাজ করতেছে, তারা কি করছে, ওই যে বোর্ড তৈরি করতেছে গ্লাস ফাইবার দিয়ে, ফাইবার গ্লাস দিয়ে, অর্থাৎ পলিস্টার, এটা কম্পোজিট ম্যাটেরিয়ালের কথাবার্তা হাই ইয়েতে, তো পরে সময় পেলে আর বেশি করে বলবো। তো এখানে তারা কি করতেছে, এরকম ফাইবার গ্লাস দিয়ে তারা সাথে পলিস্টার রেজিন দিয়ে কিন্তু তারা এরকম বোর্ড তৈরি করতেছে। ছবিটা থাকলে দেখাইতে পারতাম। তো বাইরে যে সমস্ত বোর্ড গুলো চলে, তো বাংলাদেশেও কিন্তু অলরেডি চলে এসেছে। সো এই বোর্ডের স্ট্রাকচারে যখন আমরা ফাইবার গ্লাস বাদ দিয়ে আমরা এরকম ইয়ে স্ট্রাকচার দিব, ফেব্রিকের স্ট্রাকচার দিব, তাহলে নিশ্চয়ই সেটা বেশি ফাইবারের থেকে শক্তিশালী হবে। কারণ বিকজ অফ ফাইবারের ভিতরে কিন্তু কোনো বন্ডিং নাই, তারা নর্মাল যে খোলা ফাইবার গুলি সেগুলো ইউজ করতেছে। তো আমরা যখন এখানে এই ধরনের স্ট্রাকচার ফেব্রিক ইউজ করব তখন সেটা আরো বেশি শক্তিশালী হবে। তো এখানেই আসলে কাজটা, 3 ডাইমেনশনাল ফেব্রিক ইউজ করব। ওকে, নন ওভেনের তো ইউজ আমরা জানলামই, এবং বর্তমানে কোভিড এর কারণে এই নন ওভেনের যে কত প্রকার এবং কত টাইপ, কোনটার ভিতর দিয়ে বাতাস বের হয়, কোনটা দিয়ে হয় না, কোনটা দিয়ে ভাইরাস আসতে পারবে আসতে পারবে না, সব কিন্তু এই করোনার সময় বা এই সময়ে নন ওভেনের চাহিদা প্রচুর এবং তুঙ্গে। সো নন ওভেন প্যারাল প্রথমে ক্রস লেইং বিভিন্ন ভাবে সাজাতে হয়, তারপর সেটা তৈরি করার জন্য স্পেন লেইং আছে, তারপরে যদি বলি এয়ার লেইং, বাতাসের সাহায্যে যখন আমরা বিছাবো, মেল্ট ব্লোন আছে। তো তারপরে যেটা হচ্ছে যে বন্ডিং করব, কেমিক্যাল বন্ডিং হতে পারে, থার্মাল বন্ডিং হতে পারে, স্প্রে বন্ডিং হতে পারে, পাউডার বন্ডিং এটসেট্রা। এছাড়া ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ফাইবার ইন্টেজালমেন্ট হতে পারে, সেটা প্রথমেই নিডল পাঞ্চিং আছে, অর্থাৎ নিডল উপরে নিচে গেলে কি হবে, তুমি যদি একটা ফাইবার বেলের ভিতরে একটা নিডলকে, আচ্ছা ওই গ্রামে যারা থাকো, নিডল তো সবাই দেখেছো কিনা জানি না, তো এরকম একটা ঘর ইয়ে করে না, ঘরের
এইরকম একটা দেখেছো না নিডল? তো গ্রামে যারা ওই যে ঘর ছাওয়ায় অর্থাৎ খড় দিয়ে নিচ থেকে রশি উপরে তুলে নেয়, তো এরকম কিছু হুক থাকে। তো এই হুক গুলো যখন নিচে উপরে ওঠে, তখন কি নিচের ফাইবার গুলো উপরে, উপরের ফাইবার গুলো নিচে, উপরের ফাইবার গুলো নিচে, তো উঠলে সেখানে কি বন্ডিং সৃষ্টি হচ্ছে। ওকে, তো এটা ছিল নিডল পাঞ্চিং, এবং সেই কাজটা আরেকটা ভাবে করা হয় হাইড্রো ইন্টারজলমেন্ট, অর্থাৎ বাতাস, সরি, পানির সাহায্যে। তো এটা বাতাসের সাহায্যে করা যেতে পারে। কিছু চ্যালেঞ্জেস রয়েছে। এই ছিল কথা। আজকের আমাদের ক্লাস এতটুকুই। তো এখন তোমরা তোমাদের